সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব পল কাপুর আওয়ামী লীগ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, ভয়ঙ্কর বার্তা পেল বিএনপি জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লোডশেডিংয়ে কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দুর্নীতির মহারাজা ছিলেন মিস্টার আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মোমেনকু অবৈধ ইউনুস, বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পল কাপুরের ঢাকা মিশন, বিশেষ বৈঠকে বিএনপি, খলিলুরে ক্ষিপ্ত জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রমজানে ইফতার পার্টিতে নজিরবিহীন সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কিচেন ক্যাবিনেট দিয়ে স্বৈরাচারী স্টাইলে সরকার চালাতেন ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফুরিয়ে যাচ্ছে অস্ত্রভাণ্ডার, উৎপাদন 4 গুণ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার, রানওয়ে ধ্বংস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তিনি এসেছেন সুদূর মার্কিন মূলক থেকে। ট্রাম্পের বিশেষ দূত বলেই তিনি খ্যাতিমান। আর বাংলাদেশে তারা সফর নিয়ে নানা প্রান্ত থেকে নানা জল্পনার জন্ম দিয়েছে। কেন তিনি এলেন? কেন তিনি দিল্লি গেলেন? দিল্লি থেকে তিনি কি বার্তাই বানিয়ে এসেছেন? তার বাংলাদেশ সফরের প্রধান কারণ কি তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত মজবুত করা, নাকি পূর্বতন সরকারের আমলে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা যাতে বিএনপি সরকার কার্যকর করে সেই বার্তা দিতেই বাংলাদেশ সফরে এসেছেন, নাকি হাসিনা এবং আওয়ামী লীগের জাতীয় রাজনীতিতে ফেরার ব্যাপারে বিএনপি সরকারের মনের ইচ্ছা পাঠ করতেই এত টাকার জ্বালানি তেল পুড়িয়ে বাংলাদেশ এসেছেন? প্রশ্ন একাধিক। তবে ট্রাম্পের বিশেষ দূত পল কাপুর যে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ পদ্মা পারে তার সক্রিয়তা। ট্রাম্পের তরফ থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে সেটা হলো তারা কোনো ইসলামী চরমপন্থার বিকাশ চায় না, তারা দেখতে চাইছে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে। পল কাপুর চলে যাওয়ার পর পদ্মা পারে এখন একটা আলোচনা, ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে কি আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হয়েছে? বৈঠক হয়ে থাকলে সেই বৈঠকে ট্রাম্পের এই বিশেষ দূত কি বার্তা দিয়ে গেলেন? বাংলাদেশের রাজনীতির অভিমুখ কি হবে সেটা নির্ধারণ করতেই পল কাপুর ঢাকায় এসেছেন বলে অনেকে মনে করছেন। কোনো মহল মনে করছে পূর্বতন সরকারের আমলে হওয়া চুক্তির বিষয়ে বিএনপি সরকারের মনোভাব বুঝতেই ট্রাম্প তার বিশেষ দূতকে বাংলাদেশে পাঠিয়েছে। পূর্বতন সরকার ভোটের ঠিক 3 দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে। তদারকি সরকারের তরফে তখন বলা হয়েছিল চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না, কিন্তু আমেরিকা সেই চুক্তি প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে তারেক রহমান সরকারের কাছে এই চুক্তি আসলে গলার কাঁটা। চুক্তির ফলে বাংলাদেশকে গম থেকে শুরু করে বোয়িং বিমান প্রতি বছর $100 কোটি পণ্য কিনতে হবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য বাংলাদেশ কিনতে বাধ্য থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আমেরিকা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে এই ধরনের একটি চুক্তি করতে চেয়েছিল, কিন্তু হাসিনা সরকার ক্ষমতায় থাকায় তাদের পক্ষে এই চুক্তি করা সম্ভব হয়নি। 24 জুলাই অগাস্ট আন্দোলনের প্রেক্ষিতে হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। দেশ শাসনের দায়িত্ব পান ইউনুস, আর তাতে লাভ হয়েছে আমেরিকার, রাজনৈতিকভাবে না হলেও বাণিজ্যিকভাবে তো বটেই। তার প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি। বুধবার তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। এদিনের আলোচনায় প্রধান গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি। বলা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মূল কারিগর কিন্তু আমেরিকা। আমেরিকা চেয়েছিল বাংলাদেশ তাদের হাতে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দিক। হাসিনাকে রাজি করাতে পারেনি। মার্কিন প্রশাসন বছরের পর বছর হাসিনা সরকারকে সামরিক চুক্তি করতে বলেছিল। হাসিনা রাজি হননি। শেখ হাসিনাকে জিসোমিয়া ও আকসা চুক্তি করাতে রাজি করাতে পারেনি ওয়াশিংটন। বিএনপি সরকারের আমলে সেই চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। আমেরিকা থেকে এলএনজি সহ সব ধরনের জ্বালানি কেনার জন্য হাসিনা সরকারকে লাগাতার চাপ দিয়ে এসেছিল আমেরিকা। মার্কিন চাপের কাছে নতি স্বীকার করতে তিনি রাজি হননি।
ফলে হাসিনা ক্ষমতায় থেকে গেলে আমেরিকার স্বার্থ যে কোনোভাবেই পূরণ হবে না সে ব্যাপারে নিশ্চিত ছিল ওয়াশিংটন ডিসি। তাই প্রথমে তারা ইউনুসকে বসালো, তাকে ক্ষমতায় বসিয়ে বিশেষ লাভ না হওয়ায় এবার তাদের দাবার বোরে তারেক রহমান। একজন বিদ্যুৎ মন্ত্রী যখন বলেন লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো, তখন সবার আগে জিজ্ঞেস করা দরকার কার কষ্ট। উনি কি নিজে সেই কষ্ট ভাগ করে নেবেন? মিরপুর, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের মানুষ যখন ৩৫-৩৬ ডিগ্রি গরমে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে বসে থাকে, গুলশান বনানী তখন ঠান্ডা এসিতে ঘুমায়। এই সত্যটা কিন্তু মন্ত্রী সাহেব বেমালুম এড়িয়ে গেলেন। বিএনপি ক্ষমতায় আসার আগে থেকেই একটা ন্যারেটিভ তৈরি করছিল যে দেশের বিদ্যুৎ খাত আসলে ঋণের বোঝার ওপর দাঁড়িয়ে আছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা না, বিপিডিবির আর্থিক সংকট বাস্তব। কিন্তু এই সত্যটাকে ব্যবহার করে তারা আসলে যা করছে সেটা হলো ভবিষ্যতের যে কোনো ব্যর্থতার জন্য আগাম একটা এক্সকিউজ তৈরি করে রাখছে। আমরা কি করব, আগেরটাই তো এমন পেয়েছিলাম। এই খেলা বিএনপি আগেও খেলেছে, এখনও খেলছে। তারেক রহমান একসময় বলেছিলেন বাসাবাড়ি আর শপিং মলে একসাথে বিদ্যুৎ দেওয়া সম্ভব না। এখন তার দলের মন্ত্রী বলছেন ঋণের চেয়ে লোডশেডিং ভালো। মানে দলীয় দর্শনটা একটাই, জনগণ অন্ধকারে থাকুক, সেটাই স্বাভাবিক। এই দলের কাছে বিদ্যুৎ কখনো অধিকার ছিল না, সুবিধা ছিল। আর সুবিধা দেওয়া না দেওয়া তাদের ইচ্ছার ব্যাপার। এখন যে প্রশ্নটা কেউ জিজ্ঞেস করছে না সেটা হলো এই মন্ত্রণালয় তাহলে আছে কিসের জন্য? যদি লোডশেডিং দেওয়াটাই নীতি হয় তাহলে বিদ্যুৎ মন্ত্রণালয় বন্ধ করে দিলেই তো হয়। কোটি কোটি টাকার বেতন, গাড়ি, অফিস, সচিবালয় এগুলো কি ঋণের বোঝা না? সেই বোঝা কমানোর কথা কিন্তু মন্ত্রী বললেন না। সিস্টেম লস 10%, এটা মন্ত্রী নিজেই স্বীকার করলেন। প্রতি 1% লস মানে 50 লাখ টাকার ক্ষতি। মানে বছরে শুধু এই খাতে যাচ্ছে কয়েক শ কোটি টাকা। এই লসের পেছনে দশকের পর দশক ধরে যে চুরি, লাইন ট্যাম্পারিং, রাজনৈতিক সংযোগে বিনামূল্যে বিদ্যুৎ নেওয়ার সংস্কৃতি চলে আসছে, সেটা কিন্তু বিএনপির আমলেই সবচেয়ে শিকড় গেড়েছিল। সেই একই দল এখন সিস্টেম লস কমানোর কথা বলছে। এটা অনেকটা যে আগুন লাগিয়েছে সেই ফায়ার ব্রিগেড ডাকতে এসেছে এরকম। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের 13-14 হাজার কোটি টাকা বকেয়া। এই বকেয়াটা কিভাবে তৈরি হলো? রাতারাতি হয়নি। বছরের পর বছর ধরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ না কিনেও টাকা দেওয়ার যে চুক্তিগুলো হয়েছিল সেগুলোর অনেকগুলোই হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। এখন সেই বকেয়ার দায় চাপানো হচ্ছে গোটা ব্যবস্থার ওপর, আর সমাধান হিসেবে বলা হচ্ছে জনগণ অন্ধকারে থাকুক। 17 ফেব্রুয়ারির যে নির্বাচন হয়ে গেল সেখানে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো ছিল না। জনগণের একটা বড় অংশ ভোট দিতে যায়নি। সেই প্রশ্নবিদ্ধ বৈধতার উপর দাঁড়িয়ে এই সরকার এখন জনগণকে বলছে কষ্ট সহ্য করতে। যাদের ম্যান্ডেট নেই তাদের কাছ থেকে ত্যাগ স্বীকারের বক্তৃতা শোনা আর যা তা একটা ব্যাপার। বিএনপির উন্নতি ঘরে ঘরে মোমবাতি, এই স্লোগান পুরনো না। এটা বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে বের হওয়া একটা সত্যি কথা। আর সেই সত্যি কথাটা 2026 সালেও মিথ্যা হয়নি, বরং নতুন করে প্রমাণিত হচ্ছে। এদিকে কোনো দল ক্ষমতায় থাকলে দলের কেউ কেউ দুর্নীতিতে যেয়ে পড়েন। রাজনীতিতে এটা সাধারণ ঘটনা। দল ক্ষমতায় যত বেশি দিন টিকে থাকবে ততই দুর্নীতির জালে জড়িয়ে পড়বে। তদারকি সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল মাত্র 1.5 মাস। এই 1.5 মাসের সেই সরকারের উপদেষ্টাদের অনেকে যে পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে তা পাহাড় প্রমাণ বললে কম বলা হবে। তবে সবাইকে ছাপিয়ে বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছে আসিফ মাহমুদ। তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বলা ভালো, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ তার ছিল না। বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ কেউ তাকে টিকিট দিতে রাজি হয়নি। কারণ একটাই, পাহাড় প্রমাণ দুর্নীতি। কিন্তু এনসিপি দিতেই পারত। শোনা যাচ্ছে দলের তরফে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট দেওয়া হয়েছিল। আসিফ মাহমুদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। পরিবর্তে তিনি দলের মুখপাত্র হন। বাংলাদেশের রাজনীতিতে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে নীরব সিদ্ধান্ত থেকে। নির্বাচন না করা, মনোনয়নপত্র জমা না দেওয়া, শেষ মুহূর্তে সরে দাঁড়ানো, এসব কিছু ব্যক্তিগত কৌশল নয়, রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে জমে থাকা চাপের ফল। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবথেকে কঠিন এবং এড়ানোর অসম্ভব শর্ত হল সম্পদের হলফনামা। এটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থীর জমা দেওয়া হলফনামা থেকে স্পষ্ট যে এই 1.5 বছরে তাদের আঙুল ফুলে কলা গাছ নয়, বট গাছে রূপান্তরিত হয়েছে। গত 1.5 বছরে তারা এত টাকা আয় করেছে। আসিফ মাহমুদকে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দেখানোর চেষ্টা চালায় তদারকি সরকার, অর্থাৎ তার কাজ মাঠের মধ্যে সীমাবদ্ধ। বাস্তবে তিনি স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।
যেখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় সেই সব জায়গায় তার প্রভাব ছিল দৃশ্যমান। কোন ফাইলে কে সই করেছে সব জানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসিফ মাহমুদের কেন্দ্র ছিল ঢাকা 10। এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে দরকার অর্থ। 1 বছর আগেও যার পকেট ছিল গড়ের মাঠ, সে কি করে ওই রকম একটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতার সাহস পেলেন? তদারকি সরকার বিদায় নেওয়ার পর এখন সেই সব কুকীর্তি একে একে ফাঁস হচ্ছে। এদিকে রাজনৈতিক স্বার্থে ৩০৪ কোটি টাকার ঋণ, হাজারো কর্মী ছাঁটাই আর রাষ্ট্রীয় সম্পদ লুট। ড মোমেন এবং অবৈধ ইউনুসের যুগে বিমান বাংলাদেশ। যখন ড এম এ মোমেন বাংলাদেশ বিমানের এমডি ছিলেন, তখন প্রতিষ্ঠানটি আর্থিক চাপে, দুর্নীতি ও স্বার্থপরতার ফাঁদে পড়েছিল। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন অবৈধ ইউনুস আমলের কর্মকর্তারা, যারা রাজনৈতিক আশ্রয় নিয়ে কর্মী ছাঁটাই, আর্থিক অনিয়ম এবং সম্পদের অপব্যবহারকে স্বাভাবিক হিসাবে প্রতিষ্ঠা করেছেন। যখন ড এম এ মোমেন বাংলাদেশ বিমানের এমডি ছিলেন, তখন প্রতিষ্ঠানটি আর্থিক চাপে, অনিয়ম আর স্বার্থপরতার ফাঁদে পড়ে। বিশ্বব্যাংক থেকে ৩০৪ কোটি টাকা ঋণ নেয়ার পরও যা সুদ ও দায় এখনও বিমান বহন করছে, দায়ভার বহন করার বদলে তিনি ব্যবহার করেছেন তা শুধুমাত্র স্বীয় স্বার্থে। ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিমের নামে ২১৭৭ কর্মচারীকে ছাঁটাই করা হয়, অথচ সংস্থার জনবল বা কার্যকারিতা কখনোই অতিরিক্ত ছিল না। অনৈতিকভাবে তাদের ছাঁটাই করা হয়েছে, পরে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনবল পরিকল্পিতভাবে পুনর্গঠন করা হয়েছে। এটি শুধু আর্থিক কৌশল নয়, এটি রাজনৈতিক প্রভাবশালী সিদ্ধান্তের লোভ। ১৯০৮ সালের দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদন স্পষ্টভাবে দেখিয়েছে বিমান প্রকৌশল শাখা লিজ চুক্তি, রক্ষণাবেক্ষণ ব্যয়, পেনাল্টি আদায় ও কোটি কোটি টাকা ক্ষতি। একের পর এক রাজনৈতিক সিদ্ধান্ত ও অনিয়মের জাল বিছিয়ে প্রতিষ্ঠানকে দুর্নীতির কবলে ফেলা হয়। রাজনৈতিক কৌশল ও দলীয় স্বার্থে নেয়া এসব পদক্ষেপ দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করেছে। ৩০৪ কোটি টাকা ঋণ এবং দায়িত্বে অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার স্পষ্ট করে যে কোনো রাজনৈতিক প্রভাবের কাছে স্বার্থসিদ্ধি কতটা ভয়াবহ হতে পারে। ড মোমেন এবং অবৈধ ইউনুসের যুগে বিমান বাংলাদেশ হয়ে ওঠে স্বার্থসিদ্ধি ও রাজনৈতিক লোভের কেন্দ্র। সাধারণ কর্মীর অধিকার, রাষ্ট্রীয় সম্পদ এবং দেশের অর্থনীতি সবই তাদের স্বার্থপর সিদ্ধান্তের শিকার হয়। এই ঘটনা প্রমাণ করে ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক ছত্রছায়ায় দুর্নীতি কেবল ব্যক্তি নয়, পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এদিকে এক মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফর ঘিরে তোলপাড় পদ্মা। বাংলাদেশে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত তথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দায়িত্ব নেওয়ার পরেই তিনি বাংলাদেশ সফরে এসেছেন। ঘুরিয়ে বলা যেতে পারে, তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পরেই পল কাপুর ঢাকা এলেন। প্রশ্ন উঠছে, এটা কি নিছক শুভেচ্ছা সফর, নাকি ট্রাম্পের তরফে বিশেষ বার্তা নিয়ে তিনি ঢাকায় এসেছেন? প্রশ্ন ওঠার কারণ, পূর্বতন সরকার বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে। তদারকি সরকারের তরফে বলা হয়েছিল এই চুক্তির প্রাথমিক এবং প্রধান শর্ত হল গোপনীয়তা, অথচ আমেরিকা সেই চুক্তি প্রকাশ করে দিয়েছে। দেখা যাচ্ছে এই চুক্তি আসলে তারেকের গলার কাটা। মনে করিয়ে দেওয়া যেতে পারে, প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি বিশেষ কিছু বলেছেন, যা থেকে স্পষ্ট যে তারেককে ট্রাম্প যেটা পাঠিয়েছেন সেটা শুভেচ্ছা বার্তার আড়ালে হুকুমনামা। ইউনুসের আমলে হওয়া চুক্তি যাতে বিএনপি সরকার কার্যকর করে সেটা নিশ্চিত করতেই ট্রাম্প তারেককে ওই চিঠি পাঠিয়েছেন। ব্যাপারটা এই পর্যন্ত ঠিকঠাক ছিল। তাল কাটল খলিলুর রহমানের একটি মন্তব্য, আর তার সেই মন্তব্য জামায়াতে মেজাজ হারিয়ে ফেলেছে। তারা খলিল এবং তদারকি সরকারের সাবেক তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানাকে বাংলার নতুন মির্জাফর বলে আখ্যা দিয়েছে। কি বলেছেন খলিলুর? তারেক রহমানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে জামায়াত এবং বিএনপি সঙ্গে আলোচনা করা হয়েছিল, তারা সম্মতিও দিয়েছিল। চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশের তরফে প্রধান ভূমিকায় থাকা খলিলুর রহমান বলছেন, এই ডিলটা কিন্তু ঠিক ৩ দিন আগে শেষ হয়েছে তা নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাসে এবং তারপর থেকেই এই আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা চলেছে, শুধু আমাদের না, আরও অনেক দেশের সঙ্গে। সেই আলোচনার পরে কিন্তু আমরা ২০% পেয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। সেই সময় মোটামুটিভাবে এগ্রিমেন্টটা হয়ে গেছিল। তিনি বলেন, একটা হচ্ছে আমরা তাদেরকে বলেছিলাম যে আমেরিকান কটন দিয়ে
তৈরি বা আমেরিকান ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাবো সেইখানে আমরা জিরো রেসিপ্রোকাল ট্যারিফ চাই। সেইটা করতে তাদের সময় লেগেছে, এটা কিন্তু আমাদের স্বার্থে। আর দ্বিতীয় হচ্ছে রুলস অফ অরিজিন, তাতেও তারা সময় নিয়েছেন। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হয়েছে সেটা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর 2025 সালের 2 এপ্রিল শতাধিক দেশের ওপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশের ওপর বাড়তি 37% শুল্কের ঘোষণা আসে। এদিকে স্বৈরাচারী স্টাইলেই সরকার চালাতেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ নিয়ে মুখ খুলেছেন তারই উপদেষ্টা পরিষদের সদস্য ব্রিগেডিয়ার অবসর এম সাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটখাট বিষয় ছিল, যেমন সূচি বাদ দেওয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। তিনি বলেন, সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য তিনি শুনেছেন, তবে সেখানে কারা ছিলেন তা তিনি জানেন না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না, বলেন তিনি। তিনি আরও বলেন, হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না, তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারব না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। এদিকে ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার 6 মার্চ রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিল সহ আসবাবপত্র। স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে পুড়ে যায় অফিসে থাকা সকল আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি। সে সময় বিস্ফোরণ করা হয় 2টি ককটেল। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার ফেসবুকে তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সাথে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাগবিতণ্ডা হয়। বিষয়টি ওই দিনই সমাধান করে দেয় স্থানীয়রা। ওই ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে ধারণা করছে স্থানীয় বিএনপির কর্মীরা। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে উন্নত অস্ত্রের উৎপাদন 4 গুণ বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো। শুক্রবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি কথা জানান। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং ও প্যাট্রিয়ট ব্যাটারিকে একসঙ্গে চাপে ফেলে দেওয়ার উদ্দেশ্যে ক্রমাগত হামলা করে যাচ্ছে ইরান। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘমেয়াদে টিকবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ বড় প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা উৎপাদনকারী কোম্পানিগুলোর সঙ্গে দারুণ একটি বৈঠক করেছি। তিনি আরও বলেন, কোম্পানিগুলো এক্সকুইজিট ক্লাস অস্ত্রের উৎপাদন 4 গুণ বাড়াতে সম্মত হয়েছে, কারণ আমরা যত দ্রুত সম্ভব সর্বোচ্চ পরিমাণে এসব অস্ত্র উৎপাদনের লক্ষ্যে পৌঁছাতে চাই। ট্রাম্প জানান, এই উৎপাদন বৃদ্ধির কাজ বৈঠকের 3 মাস আগেই শুরু হয়েছে। বৈঠকে কয়েকটি বড় প্রতিরক্ষা কোম্পানির প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বে সিস্টেমস, বোয়িং, হানিওয়েল অ্যারোস্পেস, L3 হ্যারিস মিসাইল সলিউশনস, লকহিড মার্টিন, নর্থরপ গ্রাম্মান এবং রেথিয়নের প্রধান নির্বাহীরা বৈঠকে অংশ নেন। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি কর্পস IRGC জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় বড় পরিসরে সম্মিলিত অভিযান চালানো হয়েছে। বার্তা সংস্থা IRNA এক প্রতিবেদনে জানায়, এসব হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ঝোফরা বিমান ঘাঁটি। IRGC জানায়, এই হামলায় একটি উন্নত সতর্কতা রাডার সিস্টেম, MQ-9 ড্রোন রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হ্যাঙ্গার এবং মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে IRGC কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে ভারী ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে। এক বিবৃতিতে জানানো হয়, হামলায় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার এবং মার্কিন বিমানবাহিনীর ব্যবহার করা 2টি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।